হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক ডব্লিউবিটি এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে ম্যাথামেটিক্সের স্কুলগুলোর যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের সেকশন বি। সেকশন বি এর প্রথম যে স্কুলটা আছে সেটা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন। এই কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন প্রথম স্কুলের আমরা এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান এই তিনটা দাগ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই তিনটা দাগের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজকের এই ভিডিও আলোচনা করছি। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই যে পরে যে তোমাদের এবিটিএ এবং পর্ষদ যে টেস্ট পেপার, অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেয় সেই টেস্ট পেপারও আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। ওকে, তাহলে শুরু করা যাক। আজকের যেটা স্কুলটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন, পেজ নম্বর হচ্ছে 105। দেখো, প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এক দাগের কোশ্চেন বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে, ভালো করে বুঝবে, যে কোনো আসলের 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? তার মানে এখানে আর এর মানটা বের করতে বলেছে, সুদের হার বের করতে বলেছে। তো আমাকে দেখবো এখানে কি কি দেওয়া আছে। দেখো, কোনো আসলের, এখানে অ্যাকচুয়ালি আসলটা দেওয়া নেই, তো আসলটা আমরা ধরে নেব যে আসল পি সমান হচ্ছে x টাকা। নেক্সট সরল সুদটা কত বলেছে, যে সরল সুদটা বলেছে আসলের 1/4 অংশ। তাহলে আসল কত ছিল? x টাকা। আসলের 1/4, তার মানে কি x গুণিত 1/4 সমান x/4 টাকা। আর সময় এখানে দেওয়া আছে কত? 5 বছর। তো সময় লিখে দিলাম 5 বছর। এবার আমরা জানি যে মেন যে ফর্মুলা, সুদের ফর্মুলা হচ্ছে I = PTR/100। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, আমার কি দরকার? বের করতে বলেছে আর এর মান বের করতে বলেছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে সুদের হারের মানটা, ফর্মুলা যেটা পাবো সেটা হচ্ছে I × 100/PT। I × 100/PT। এবার এখানে আমরা কি করব? মানগুলো বসাবো, ঠিক আছে? তো মানগুলো বসাই, যে আয়ের মান কত? আয় আমরা কত পেয়েছি? এখানে আয় পেয়েছি কত? x/4 টাকা। তো x/4 × 100/p মানে আসল কত? x টাকা ছিল, ইন্টু সময় t মানে 5 বছর। তো এখানে দেখো 4 দিয়ে কাটলে 4 × 25 = 100, 4 × 25 = 100। তাহলে এখানে এক উপরে পাচ্ছি কত? x × 25/x × 5, আবার x কেটে যাচ্ছে এবং 5 5 কত? 25। তাহলে আমার যে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে 5%। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 5%। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন যেটা বলেছে, তোমরা যদি এই টেস্ট পেপারটা যদি ভালো করে নাও, তাহলে তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ থেকে যে টেস্ট পেপারগুলো দিবে সেগুলো অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে না। তার জন্য তোমাদের বলবো এই টেস্ট পেপারটা ভালো করে, যে কদিন এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপার বের হয়নি তার আগে এই টেস্ট পেপারের অঙ্কগুলো প্রতিটা স্কুল কমপ্লিট করে নাও, ঠিক আছে? তো 2 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে যে x² - 7x - k + 35 = 0 সমীকরণে একটি বীজ -11 হলে কে এর মান কত হবে? একটা বীজ যদি -11 হয় তাহলে কে এর মান কত হবে, ঠিক আছে? তো শুরু করা যাক। তাহলে এখানে দেখো, সমীকরণে বীজ মানে হচ্ছে যেটার মান আমাদের জানা নেই, অর্থাৎ এক্স এর মান। তো এই সমীকরণের একটা বীজ যেহেতু -11 বলে দিয়েছে, তো এই সমীকরণে আমরা কি করতে পারবো? এক্সের জায়গায় -11 বসাতে পারবো। তো সেটাই করেছি, যে এই যে সমীকরণটা ছিল সেই সমীকরণে এক্সের জায়গায় আমরা কি বসাচ্ছি? -11। তো দেখো এখানে কি ছিল? x², তাহলে -11 তার স্কোয়ার, -7x, তো -7 ইন্টু এক্সের জায়গায় বসাবো কত? -11 - k + 35 = 0। এবার এটাকে ক্যালকুলেশন করে আমাকে কে এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে 11² করলে কত পাবো? 11² করলে পরে পাচ্ছি আমরা 121। এবার দেখো মাইনাস মাইনাসে কি হয়?
এখানে অনেকে বলবে যে -11 তার স্কোয়ার আছে তো প্লাস কেন নিলাম, কারণ দেখো -11 স্কোয়ার মানে কি -11 ইন্টু -11, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে কী হয়ে যায়, প্লাস হয়ে যায় না। তো তাই মাইনাস মাইনাসে প্লাস 121 প্লাস এখানেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 7কে 11 দিয়ে গুণ করলে হয় 7 11 77, আর মাইনাস দিয়ে এই টার্মটাকে গুণ করে দিচ্ছি, তো মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাসকে আর মাইনাস প্লাসে -35 = 0। ওকে, এবার দেখো ক্যালকুলেশন করছি, 121 আর 77 যোগ করলাম, যেহেতু দুটো যোগ চিহ্ন আছে, তো 121 আর 77 যোগ করলে আমরা পাবো কি বলতো 198, মাইনাসকে -35 = 0 রেখে দিলাম। এবার দেখো এখানে প্লাস 198, এখানে -135, তার মানে কি বিয়োগ করতে হবে, তাহলে 198 থেকে 35 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে কত 163, আর মাইনাস কে ছিল থাকলো = 0, তাহলে মাইনাস কেটে রেখে এই টার্মটা যদি সমানের উপর নিয়ে গেলে কী হয়ে যাবে, -163 হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কে সমান করে যাচ্ছে 163। তাহলে আমার যেটা অপশন হবে অপশন ডি। এখানে তোমাদের অপশানে দেখবে অপশানে -163 দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের অ্যান্সার মাইনাস হবে না, এখানে হয়ে যাবে +163। আশা করছি বুঝাতে পারলাম। এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে কোনো জ্যায়ের দৈর্ঘ্য কত। 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তো একটা বৃত্ত নিচ্ছি, সেই বৃত্ত ধরো যে এটা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের ব্যাসার্ধ বলছে 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 0 থেকে আগে দেখো আমি এখানে চিত্র আঁকার চেষ্টা করছি, তো একটা বৃত্ত নিলাম, যে 15 সেমি ব্যাসার্ধ কোনো বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে কোনো জ্যা, তো ধরলাম যে এটা আমরা একটা জ্যা ধরলাম, যে এ বি একটা তোমার জ্যা। ওকে, কেন্দ্র থেকে এটা ধরলাম যে কেন্দ্র, এটা কেন্দ্র, ঠিক আছে, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্বটা দেওয়া আছে 9 সেমি, এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কাকে বলা হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়, তাহলে এটা কেন্দ্র আর এটা হচ্ছে কি পরিধি, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, আর এটার দূরত্ব হচ্ছে কি কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তাহলে আমাকে বের করতে বলেছে যে দূরত্বের কোনো জ্যায়ের দৈর্ঘ্য কত, মানে জ্যায়ের দৈর্ঘ্যটা কত, মানে এইটুকুর মানটা বের করতে বলেছে আমাকে, এবির মানটা বের করতে বলেছে। তার মানে দেখো যে এখানে আমার এইটুকু দেওয়া হচ্ছে 9 সেমি, এইটুকু দেওয়া হচ্ছে কত 15 সেমি, তাহলে এটা একটা দেখো, তো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না, কারণ দেখো এটা এটা যে 90 ডিগ্রি, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে দেখো অতিভুজ কোনটা, অতিভুজ সমকোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ, তার মানে কি এটা এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা ফর্মুলা লিখতে পারবো এখানে, যে ব্যাসার্ধ ওবি দেওয়া আছে, ওসি দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেমি, ওসি দেওয়া আছে, ভূমিটা দেওয়া আছে 9 সেমি, তাহলে তোমার এখানে বিসিটা কত পাবো, এই যে বিসিটা, এই বিসিটা পাবো কারণ এইটুকুটা তোমার অতিভুজ, তাহলে বিসির ফর্মুলা হচ্ছে আমার যে √, অতিভুজ স্কোয়ার মাইনাস তোমার ভূমি স্কোয়ার, ঠিক আছে, মানে লম্ব লম্ব সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখানে দেখো এবার মান দেওয়া আছে, এই যে আমার বিসির মান বের করতে পারলে আমরা কিন্তু এবির মান পেয়ে যাব। তো ওবির মান দেওয়া আছে কত 15, ওসির মান দেওয়া আছে 9, তাহলে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার মানে কি 225 মাইনাস 81, তাহলে সমান সমান আমরা কত পাবো, যে 225 থেকে 81 বাদ দিলে 144 সমান সমান হচ্ছে কত 12। এটা মান পেলাম আমরা কী বলতো, এই যে চিত্রটা এঁকেছিলাম সেই চিত্রর আমরা এইটুকুর মানটা পেয়েছি, এইটুকুর মানটা, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিলে পুরোটার মান পেয়ে যাব, পুরোটার মান পাবো। তাহলে অতএব ব্যাস এবি, ব্যাস এবির মান হয়ে যাবে তোমার 12 × 2 সেমি সমান সমান 24 সেমি। তাহলে এটা যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ 24 সেমি। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যদি tan x সমান 2 হয় তবে sin স্কোয়ার x মাইনাস cos x এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে এই tan x সমান 2, এখান থেকে আমাকে sin x এবং cos x এর মান বের করতে পারলে কিন্তু আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো। তো tan x, এবার দেখো আমরা ফর্মুলা জানি কি বলো তো, যে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x সমান 1। তোমার ফর্মুলা ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে, নাহলে তোমরা কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক পারবে না, এসব ধরনের অঙ্ক পারবে না, কারণ ফর্মুলা না জানলে তোমাদের কিন্তু অঙ্ক করা অতটা সহজ নয়। যত ফর্মুলা মুখস্থ রাখবে অঙ্ক ততই করতে সহজ হবে। তার জন্য তোমাদের বলবো
তোমাদের বইয়ের যতগুলো ত্রিকোণমিতি কেন সমস্ত বইয়ের তোমাদের বইয়ের যতগুলো ফর্মুলা আছে তোমাদের দরকার সমস্ত ফর্মুলার জন্য ভালো করে সুন্দর করে একটা খাতায় লিখে রেখে মুখস্থ করবে, ঠিক আছে। তো আমরা যেটা ফর্মুলা জানি সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান সমান 1। তাহলে এখান থেকে দেখো, তাহলে sec x সমান সমান কী পাবো, sec x সমান সমান হচ্ছে √1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, ঠিক আছে। এটাও একটা ফর্মুলা আছে, বইয়ে দেওয়া আছে তোমাদের। এবার দেখো যে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স √1 প্লাস ট্যান এক্স, ট্যান এক্সের মান আমরা জানি কত 2, তাহলে 2 এর স্কোয়ার সমান সমান তাহলে কী পাবো, যে √1 প্লাস 2 এর স্কোয়ার করলে কত 4 সমান সমান √5। এটা কার মান পেলাম, sec x এর মান পেলাম। কিন্তু আমার দরকার কি sin x এর cos x এর মান। তাহলে তাহলে cos x সমান সমান আমরা কি জানি, cos x সমান সমান জানি 1/sec x, ফর্মুলা আছে কিন্তু, হ্যাঁ, যে cos x সমান সমান 1/sec x। তাহলে 1 আর sec x এর মান আমরা পেয়ে গেছি কত √5, তাহলে লিখতে পারো কি 1/√5। তাহলে cos x সমান সমান পেয়ে গেলাম কি বলতো 1/√5, ঠিক আছে। এবার দেখো sin x, sin x এর ফর্মুলা আমরা জানি, কারণ দেখো এখান থেকে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স সমান সমান 1, এখান থেকে আমরা sin x এর ফর্মুলা লিখতে পারি √1 মাইনাস cos স্কোয়ার এক্স। তাহলে √1 মাইনাস cos x এর মান কত পেয়েছি 1/√5, তো 1/√5 তার স্কোয়ার সমান √1 মাইনাস 1/5, কারণ √এর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার উঠে যায়। তাহলে √, ক্যালকুলেশন করলে আমরা ভগ্নাংশে যে বিয়োগ করি, তাহলে এখানে আমরা কী পাবো বলতো, যে 2/√5 পাবো, কারণ দেখো 5 লসাগু, তাহলে 5 - 4, তাহলে √4/5, আর 4-এর রুট করা যায়, বর্গমূল করা যায়, তো 4-এর বর্গমূল হচ্ছে 2, আর √5 তো 5-এর তো বর্গমূল করা যায়, তাই √5 আগে রেখে দিয়েছি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কত 2/√5, এটা একটা sin x পেলাম। তাহলে আমরা দেখো যে cos x পেয়েছি কত, cos x পেলাম 1/√5, আর sin x পেলাম কত 2/√5, ঠিক আছে। তাহলে আমাকে যেটা মান বের করতে বলেছে এখন, যে sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স। এবার এখানে আমরা কি করব, sin x এবং cos x এর মানটা বসাবো। তো sin x এর মান পেয়েছিলাম কি 2/√5, আর স্কোয়ার আছে তো স্কোয়ার করলাম, মাইনাস cos x এর ফর্মুলা, cos x এর মান পেয়েছি 1/√5, স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম। তাহলে স্কোয়ার করলে কি পাবো, তাহলে 2a স্কোয়ার করলে 4, আর √5 স্কোয়ার করলে 5, মাইনাস 1 স্কোয়ার করলে 1, আর √5 স্কোয়ার করলে 5। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা পাবো অ্যান্সার, যেটা হচ্ছে সেটা হচ্ছে 3/5। তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ 3/5। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে কি বলেছে, 5 নম্বর। এটা হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান থেকে অঙ্ক, একটা অঙ্ক কিন্তু রাশিবিজ্ঞান থেকে আসবে তোমাদের এমসিকিউ এবং শূন্যস্থান, তার মধ্যে 2 মার্কের রাশিবিজ্ঞান আসবেই। তো অঙ্কটা দেখো বুঝবে, যে 17434 এবং 5 এর গড় দেওয়া আছে m, মানে এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের গড় দেওয়া আছে m, এবং আরও একটা তথ্য আছে সে তথ্যেরও গড় দেওয়া আছে কত m-1। তাহলে p এর মান নির্ণয় করো। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, গড় নির্ণয়ের ফর্মুলা, যে কটার সংখ্যা থাকবে তার গড় যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করি, তার ফর্মুলা হচ্ছে সেই কটা সংখ্যার যোগফলকে যটা সংখ্যা আছে তাই দিয়ে ভাগ। তার মানে যে এই যে তথ্যটা দেওয়া আছে, দেখো এই যে তথ্যটা দেওয়া আছে 17434 এবং 5 এর গড় বের করো, এটা তো দেওয়া আছে, এটা রাখলাম মাথায়, ঠিক আছে, যে এটা আছে তোমার গড় দেওয়া আছে। তো আমরা নিজে থেকে এটার গড় কীভাবে বের করব, তো এটার যেটা গড় হবে সেটা হচ্ছে যে এই সংখ্যাটির যোগফল বাই কটা সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6, তার মানে কি 6 দিয়ে ভাগ করতে হবে। মানে এই কটা সংখ্যাকে যোগ করে 6 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু এদের গড়টা পেয়ে যাব। তাহলে এদের গড়টা তাহলে দেখো লিখছি যে 1 + 7 + 4 + 3 + 4 + 5/6, এটা গড় পেলাম এই তথ্যের। আর এই তথ্যের গড় অলরেডি দেওয়া আছে কত m, তাহলে = m লিখলাম। আমি পুরোপুরি লিখে করছি না, কারণ এটা এমসিকিউ যেহেতু, তার জন্য তোমাদের বুঝিয়ে শুধু অ্যান্সারটা আমি তোমাদের কীভাবে বের করতে সেটা শেখাচ্ছি। তো প্রথমত পেলাম কি, যে এই সংখ্যার তথ্যের গড় পেলাম, এটা বাই এটা, আর এটা দেওয়া ছিল তাই শর্ত অনুসারে করলাম। তাহলে এবার দেখো আমরা যোগ বিয়োগ করলে আমরা কি পাবো, আমরা কোনাকুনি গুণ করে নিয়েছি একবারে, যে 6-এর সঙ্গে m গুণ করলে 6m, আর এইটুকু যোগ করলে যদি আমরা পাবো কত 24, আর নিচে কিছু নেই মানে 1, তাহলে কোনাকুনি গুণ করলে কি 24 থেকে 24, তাহলে 6m = কি পেয়ে গেলাম 24 পেলাম। তাহলে m = কি পাবো 24/6 = 4 6 24। তাহলে অ্যান্সার পেলাম, অ্যান্সার না, এটা পেলাম m এর মান পেলাম।
আমাদের মান বের করতে বলেছে পি এর, তো এখান থেকে এম এর মান পেয়ে গেলাম কত, 4 পেয়ে গেলাম। আবার দেখো নেক্সট যে তথ্য দেওয়া আছে তারও গড় দেওয়া আছে কত, এম মাইনাস এ 1। তাহলে সেখানে আমরা কি করতে পারবো, যে এই যে তথ্যটি দেওয়া আছে এই তথ্যটির যোগফলকে জয়টা তথ্য হচ্ছে তয় দিয়ে ভাগ করব ইজিক্যাল টু এটা। তো সেটাই করছি দেখো, যে নেক্সট যে তোমার এটারও গড় দেওয়া আছে, যে 3 + 2 + 4 + 2 + 3 + 3 + p, এটার গড়কে এটা তথ্যগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করলে গড় পাবো, আর সেটা গড় দেওয়া আছে কত, m-1। একই রকমভাবে এবার দেখো যে এবার কি করছি, যে উপরের সংখ্যাটি যোগ করলে আমরা কী পাবো বলতো, 17 + p, কারণ p এর সঙ্গে তো যোগ করা যায় না, ওটা যোগ আকারে রেখে দেবো। তো 17 + p ইজিক্যাল টু, আর এটা 7-এর সঙ্গে গুণ করলে কী হবে, 7 × m-1। তা 17 + p ইজিক্যাল টু, এবার দেখো m এর মান কিন্তু আমরা জানি, m এর মান কিন্তু আগে কিন্তু আমরা পেলাম কত, m = 4। তাহলে m এর জায়গায় 4 বসেছিলাম, 4 - কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে 17 + p ইজিক্যাল টু, এবার দেখো 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 3, আর 3-এর সঙ্গে 7 গুণ করলে কত পাবো, 21 পাবো। তাহলে কী পেলাম, 17 + p ইজিক্যাল টু 21। তাহলে p ইজিক্যাল টু কী পাচ্ছি, এই 17টার সমানের উপরে চলে যাবে, মাইনাস আকারে বসবে, 21 - 17 = 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিনে আসি, নেক্সট কোশ্চিন এবং এক দাগের এমসিকিউর লাস্ট কোশ্চিন 6 নম্বর। আর এই লাস্ট কোশ্চিনটা তোমাদের বলার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো কি বলেছে কোশ্চিনটা, যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে উহার নতুন আয়তন ও পূর্বের আয়তনের অনুপাতটা কত। অর্থাৎ যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যদি জানা থাকে, তা এখন যেটা আয়তন পাবো, যদি সেই ব্যাসার্ধটাকে যদি আমরা 2 গুণ করি, তাহলে মানে 2 গুণ করার পর আয়তন কত পাবো। তো এই যে দুটো আয়তন পাবো, এই দুটো আয়তনের অনুপাতটা কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো পূর্বে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর একক, জানা নেই যে আগে ভূমি ব্যাসার্ধ কত ছিল, জানা নেই। তো আমরা কী করলাম, যে ধরে নিলাম যে আগে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল আর একক। এবার যখনই আমরা আগে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক ধরলাম, তাহলে আয়তন বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আয়তন কী হবে বলো তো, ফর্মুলা আমরা জানি, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে তোমার 1/3 πr² ঘন একক, ঠিক আছে। এবার বলছে যদি আমরা ব্যাসার্ধকে দ্বিগুণ করি, ধরলাম যে ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 2r হয়ে যাবে। যদি ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করি তাহলে ব্যাসার্ধ কত হবে, তখন 2r, কারণ rকে 2 দিয়ে গুণ করলে 2r পেলাম। তাহলে যখন ব্যাসার্ধ 2r হলো তখন আয়তন কত হবে, তখন আয়তন হবে 1/3 π2r² × h ঘন একক। এবার 2r কেন দিলাম, কারণ দেখো আমাদের ফর্মুলা যখন ব্যাসার্ধ শুধু r, তখন ফর্মুলা কী ছিল, r²। তখন এখানে r সমানই তো দেওয়া আছে 2r, তাহলে r এর জায়গায় লিখবো 2r তার স্কোয়ার h ঘন একক। তাহলে এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি কত, 4 2 স্কোয়ার করলে 4, তাহলে 4/3 πr² h ঘন একক। তাহলে আগে আয়তন ছিল 1/3 πr² h, এখন যেরকম ব্যাসার্ধ 2 গুণ করার পর পেলাম আয়তন 4/3 πr² h। এবার আমাদের যেটা কোশ্চেন বলেছে এখানে, যে পূর্বের নতুন আয়তন, মানে যেটা দ্বিগুণ করার পর আয়তন পেলাম, তার সঙ্গে আগের যে আয়তনটা ছিল তার অনুপাতটা বের করতে বলেছে। তো নতুন যে, তাহলে অনুপাত একবার লিখে দিলাম অনুপাত। তাহলে নতুন যে আয়তনটা পেলাম সেটা কত, 4/3 πr² h, আর পূর্বে কত ছিল, 1/3 πr² h। এবার দেখো πr² h বাদ পড়ে যাচ্ছে, এখানে দেখো নিচে 3 3 পড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে কত, 4, আর এখানে কিছু নেই মানে কত, 1। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 4:1, অপশান ডি। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট এবার আসছে আমরা শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করো 2 নম্বর। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে a - b সমানুপাতিক 1/c, b - c সমানুপাতিক 1/a, c - a সমানুপাতিক 1/b হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত। অর্থাৎ এই যে ভেদের মধ্যে যে ধ্রুবক থাকে সেই ধ্রুবকগুলোর যোগফল কত হবে সেটা বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক কিভাবে করব, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো যে প্রথমে কি দেওয়া আছে, a - b সমানুপাতিক 1/c। তাহলে এখান থেকে দেখো যে আমরা যখন সমানুপাতিকটা উঠাবো, বাদ দিব, তখন সেক্ষেত্রে আমরা কি করতে, সমান লিখব, এবং যখনই সমান লিখব তখন একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক পদ নিতে পারবো। যেমন a - b সমানুপাতিককে আমরা কি করলাম, সমান করলাম, যখনই সমান করলাম তখন একটা কনস্ট্যান্ট ধ্রুবক নিলাম k1/c।
তাহলে K1, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে K1 সমান সমান কত পাবো? K1 সমান সমান C ইন্টু A মাইনাস বি, কারণ কোনাকুনি গুণগুলো দেখো C ইন্টু A মাইনাস বি, তাহলে K1 পেয়ে গেলাম। ওকে, একই রকমভাবে বি মাইনাস সি সমানুপাতিক 1/, এখানেও আমরা সমানুপাতিকটা উঠাবো। তাহলে কী হয়ে যাবে? K2/A, এখানে কোনো ধ্রুবকটা K2 ধরে নিলাম, যেহেতু আলাদা আলাদা আছে। তাহলে বি মাইনাস সি ইজিক্যাল টু K2/A, একই রকম। তাহলে K2 সমান সমান পাবো A ইন্টু বি মাইনাস সি, সেম K3 পাবো। তাহলে আমি আর ওর ভাঙছি না, তাহলে একই রকমভাবে K3 মান পেয়ে যাবে তোমরা, কী বলতো? বি ইজিক্যাল টু K3 ইজিক্যাল টু বি ইন্টু সি মাইনাস এ। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে K1, K2, K3 পেয়েছি, তার মানে অর্থাৎ ধ্রুবক 3টা পেয়ে গেলাম। আর এই ধ্রুবক 3টার সমষ্টি অর্থাৎ যোগফল বের করতে বলেছে। তাহলে K1 প্লাস K2 প্লাস K3 সমান সমান কি? K1 এর মান কত? C ইন্টু A মাইনাস বি, আর A মাইনাস বিকে C দিয়ে গুণ করলে কী পাবো? AC মাইনাস BC। একই রকমভাবে একে B মাইনাস C দিয়ে গুণ, তো AB মাইনাস BC, AB মাইনাস AC প্লাস বিকে C মাইনাস A দিয়ে গুণ, তাহলে BC মাইনাস AB। তো দেখো সবটাই কিন্তু কেটে যাচ্ছে, এসি এসি কেটে যাচ্ছে, বিসি বিসি কেটে যাচ্ছে, এবি এবি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কী বলো তো? 0। তাহলে এই ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কী হয়ে যাবে? 0। তাহলে শূন্যস্থানে অ্যান্সার কত হবে? 0 হবে, 0 হবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে কোনো যন্ত্রের বর্তমান মূল্য 5,000 টাকা এবং উহার মূল্য হ্রাসের হার বার্ষিক 10% হলে ড্যাশ বছরে উহার মূল্য হবে এতটি টাকা। ড্যাশ বছরে উহার মূল্য হবে এতটি টাকা, অর্থাৎ যে এটা হচ্ছে তোমার সমাহার বৃদ্ধির অঙ্ক। তো সমাহার বৃদ্ধির অঙ্কের ফর্মুলা হচ্ছে তোমার পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে করছি দেখো। এখানে বর্তমান মূল্য দেওয়া আছে, পি 5,000 দেওয়া আছে, আর দেওয়া আছে, এবং এ মানে যে কত বছর পরে যে টাকাটা বৃদ্ধি হবে সেই টাকাটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো শর্ত আমরা ফর্মুলা কি জানি, যখন পি আর এবং সময়, এখানে তো কত সময় বলেছে, তো সময়টা জানা নেই। তো সময়টা আমরা যদি n বছর ধরে নিই, তাহলে এখানে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, তখন n বছর পরে সমাহার বৃদ্ধির ফর্মুলা হচ্ছে কী হবে বলো তো? যে পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। আর এই যে মানটা, এই মানটা দেওয়া আছে আমার এখানে কত? 3,645। তাহলে একবারে শর্ত অনুসারে লিখতে পারবো যে এই টার্মটা পি ইন্টু, এখানে এখানে হারাস বলেছে কি না, তো হারাস বলেছে যেহেতু এখানে মাইনাস হবে ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই যে পি ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু লিখতে পারো 3,645। তো ওই টার্মটাই করেছি যে এ মানে হচ্ছে ওই সংখ্যাটা, ইজিক্যাল টু পি মাইনাস R/100 টু দি পাওয়ার n। আশা করছি বুঝাতে পেরেছি। এবার এর মান দেওয়া আছে কত? 3,645। পি এর মান দেওয়া আছে 5,000, 1 মাইনাস আর এর মান দেওয়া আছে 10/100 টু দি পাওয়ার n থাকলো। আমার দরকার মান হচ্ছে n, কত সময়ে কত বছর পরে তার মূল্যটা এতটা হবে। ঠিক আছে, সেটা বের করতে বলেছে n এর মান। তাহলে এবার দেখো যে এই টার্মটাকে আমরা এখানে রেখে দিলাম বাম পক্ষে, যে 1 মাইনাস, এটাকে দেখো যদি ক্যালকুলেশন করতে যাই যে 90/100 কীভাবে পেলাম, যে লসাগু করলে কী পাবো? 100 লসাগু। তাহলে এখানে 100 মাইনাস কত? 10। তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90, তাহলে 90/100 টু দি পাওয়ার n, ওইটাকে আমরা এখানে করেছি। আর এই যে 500টা কী হবে? এবারে এসে ভাগ আকারে বসবে। তাহলে 3,645/5000 কাটাকাটি করলে পাবো আমরা কী বলতো এখানে 729/1000। ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি করলাম। তাহলে এখানেও কাটাকাটি করলে আমরা কী হচ্ছে 9/10 টু দি পাওয়ার n। তাহলে 9/10 টু দি পাওয়ার n ইজিক্যাল টু এই টার্মটা, এই যে 729/1000কে আমরা লিখতে পারবো 9/10 তার কিউব। কারণ 9-এর কিউব করলে আমরা পাবো কত? 729, আর 10-এর কিউব করলে পাবো আমরা 1000। এবার দেখো এই যে 9-এর 10 9 মিলে যাচ্ছে, তাহলে পাওয়ারের কি n সমান কত হবে? 3। তাহলে এখানে n সমান হিসেবে কত? 3। তাহলে শূন্যস্থানে কী হবে বলো তো? অ্যান্সারটা হয়ে যাবে তোমার 3। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে অকেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, তাহলে কোণ এসিডি প্লাস কোণ ডিইবি সমান কত হবে? এর যোগফলটা বলেছে। তাহলে চিত্র যদি আঁকতে দেখো যে অকেন্দ্রীয় বৃত্ত যার এবি ব্যাস
ধরলাম যে ও কেন্দ্রবৃত্তের তোমার এবি হচ্ছে ব্যাস, কেন্দ্র দিয়ে যাবে যে ওবি হচ্ছে ব্যাস, তাহলে কোণ এসিডি চিত্র দেওয়া আছে অলরেডি, তোমাদের কোশ্চেনে চিত্র দেওয়া আছে, চিত্রটা দেওয়া থাকবে যে এই যে এই কোণটা কোণ এসিডি আর কোণ ডিইবি, মানে এই যে এই কোণটা ডিইবি মানে এই কোণটার সমষ্টি কত হবে সেটা বের করতে বলেছে। তো কীভাবে বের করছি দেখো, প্রথমে দেখো কোণ এইবি যদি আমরা এই যুক্ত করে দিই, যদি এই যুক্ত করি তাহলে দেখো যে এইবি সমান সমান 90 ডিগ্রি পাবো। কেন? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তাহলে এটা কি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবং দেখো যে তার এটা যুক্ত করার পরে একটা চতুর্ভুজ পাচ্ছে কি, যে এসিডিই একটা চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়, পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ সেই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে এই যে কোণ সি আর কোণ ই, এই দুটো কোণ পরস্পর বিপরীত বিপরীত কোণ, তাহলে কি সম্পূরক, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে কোণ এসিডি প্লাস কোণ এইডি সমান সমান কত পেলাম, 180 ডিগ্রি। এবার দেখো যে এইটা দেখো যে কোণ এসিডি প্লাস কোণ ডিইবি, কোণ এসিডি প্লাস কোণ ডিইবি, তাহলে এই পুরো কোণটা, এই যে ডিইবি কোণটাকে দেখো, যদি এটা দাগ টানার ফলে দুটো ভাগ হয়ে গেছে, তাহলে লিখতে পারবো যে এই ডিইবি, এই যে ডিইবি এসিডি তো লিখে দিলাম, আর এই ডিইবির পরিবর্তে আমরা কি লিখতে পারবো, দেখো তো ডিই এ বা এইডি আর হচ্ছে তোমার এইবি, এই দুটা যোগফল আকারে লিখেছি। এবার এখানে দেখো যে আমার যেটা মান দেওয়া আছে যে কোণ এসিডি প্লাস কোণ এইডি, এই যে কোণ এসিডি প্লাস কোণ এইডি সমান সমান দেওয়া আছে কত, 180 ডিগ্রি। আর কোণ এইবি সমান সমান কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে যোগ করলে কত পাবো, 270 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত বলো তো, 270। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে ট্যান থিটা প্লাস কট থিটা 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, এর ক্ষুদ্রতম মান কত। সবসময় এর ক্ষুদ্রতম মান এটা মুখস্থ রাখবে, অ্যান্সার হবে 2। কারণ দেখো যে ট্যান থিটার মানটা 0 থেকে ইনফিনিটি শুরু হচ্ছে 0 থেকে শেষ হচ্ছে ইনফিনিটে, আবার ইনফিনিটি থেকে কট থিটার মানটা 0-তে শেষ হচ্ছে, তাহলে এর যে মাঝখানে একটা পয়েন্ট কি ট্যান 45, তাহলে ক্ষুদ্রতম মান যেটা, তো এটা 1, এটাও 1, তাহলে এই যে 1 + 1 করলে কি 2 পাবো। তাহলে সিম্পল জিনিস এটা, এই কোশ্চেনটা মনে রাখবে যে ট্যান থিটা প্লাস কট থিটা এর ক্ষুদ্রতম মান হবে কি বলতো, 2। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি লম্ববৃত্তাকার কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 6 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। ধরো যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, লম্ববৃত্তাকার শঙ্কু, সেই লম্ববৃত্তাকার শঙ্কুর তোমার কী বের করতে বলেছে, যে তির্যক উচ্চতা দেওয়া আছে এবং ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধটা দেওয়া আছে, তাহলে তার সমতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি যে পাই আর ইন্টু আর প্লাস এল, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, ভূমি ব্যাসার্ধ, এবং এল হচ্ছে তির্যক উচ্চতা, এটা ফর্মুলা জানি। তো এখানে তোমার তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়াই আছে, তাহলে সমতলের ক্ষেত্রফলে কি পাবো, ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এর বড় একক। এবার মান বসাবো, পাই মানে থেকে গেল, বা পাই বা এটা লিখে দিলে হবে যে পাই মানে হচ্ছে কত, এই যে এখান থেকে যদি আমি করতে যাই, পায়ের মান হচ্ছে কত, 22/7 ইন্টু আর মান কত, এখানে 6 ইন্টু মাঝখানের ভিতরে কত পাবো, আর প্লাস এল মানে 6 প্লাস আর এল এর মান দেওয়া আছে কত, 8 দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরেছি। বা এভাবে করলে হবে পাই আর প্লাস এল, এখান থেকে তোমার যে পাই থাকলো আর এর মান হচ্ছে 6, আর এটা বসালাম 6 + 8, ঠিক আছে, যেভাবে করতে পারো। তো পাই ইন্টু 6 মানে কি 6 পাই ইন্টু 14 + 8 যোগ করলে কত, 6 + 8 যোগ করলে কত পাবো, 14 পাবো। তাহলে 14কে 6 দিয়ে গুণ করলে কি হয়, 84 পাই। এবার দেখো এটা যদি রেখে দাও তবু এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার পায়ের মান বসিয়ে দিলেও কোনো চাপ নেই। তো পায়ের মান আমরা জানি 22/7, তাহলে 84 ইন্টু 22/7, তাহলে 7 বরং কত হয় 84, আর 12কে 22 দিয়ে গুণ করলে পাবো 264 বর্গ সেমি, অর্থাৎ সেমি স্কোয়ার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী বলেছে,
যে একটা চিত্র দেওয়া আছে, সেই পাশের চিত্র তালিকা থেকে যৌগিক গড় দেওয়া আছে, যে একটা পাশের পরিসংখ্যান বিভাজন তালিকায় যৌগিক গড় 6 হলে পি এর মান কত, পি এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তো একটা ছক দেওয়া আছে, তো এখানে এক্স আর এফ এর মান দেওয়া আছে, যে এক্স এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, গড়। তো আমরা সিম্পল একটা গড় ফর্মুলা জানি, যে সামেশন অফ এফ আই এক্স আই আর বাই সামেশন অফ এফ আই। তো এখানে এফ আর এক্স দেওয়া আছে, শুধু এক্স আই এফ আইটা বের করতে হবে। ঠিক আছে, তো এক্স এর মানটা লিখলাম এই বরাবর, এফ এর মানটা লিখলাম এই বরাবর। তাহলে এক্স আই এফ আই কী পাবে, দুটার গুণফল 6, 8, 18, 10, আর এটা গুণ করলে আমরা 2b+10। তাহলে গড় সমস্ত কত হবে, তাহলে গড় সমস্ত সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তো সামেশন অফ এক্স আই এফ আই মানে কি, এই উপরের এই যেটি গুণ করে পেলাম, এই যে এটি গুণ করে পেলাম সেটির যোগফল, এটির যোগফল বাই এটির যোগফল করতে হবে। তো ওটির যোগফল করে দেখো কত পাচ্ছি, 6 + 8 + 18 + 10 + 2b+10 বাই 3 + 2 + 3 + 1 + 2 যোগ করে কত পাচ্ছি তোমার 52 + 2p/11। ঠিক আছে, কত পেলাম, যে এই উপরেটি যোগ করে পাচ্ছি 52 + 2p, আর নিচেটি যোগ করে পাচ্ছি 11, আর এই টার্মটা সমান সমান এই টার্মটা যে গড়টা দেওয়া আছে কত 6। তাহলে শর্ত দেওয়া আছে কত 52 + 2p/11 = 6। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, 52 + 2p = 66, 2p = 66 মাইনাস 52, তাহলে 2p = 14, তাহলে p = কত 7। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত 7। এটা হয়ে গেল আমাদের 2 দাগ কমপ্লিট। তাহলে 1 দাগ এবং 2 দাগ কমপ্লিট। এবার আসি আমরা 3 দাগের, সত্য অথবা মিথ্যা লেখো। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো শুরু করা যাক। 3 নম্বর হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। তো একটা অঙ্ক দেওয়া আছে যে √72 - √40 = √32। এটা হবে কিনা, যে এটা সমান সমান এর √32 হয় কিনা সেটা দেখাতে বলেছে। ঠিক আছে, যদি হয় তো সত্য, না হলে মিথ্যা। তো এটাকে যদি আমরা √72 √40কে যদি ভাঙতে যাই, তাহলে দেখো এখানে কি পাবো, √72কে যদি ভাঙতে যাই অর্থাৎ 72কে যদি ভাঙি, তাহলে পাবো 3 × 3 × 2 × 2 × 2, গুণ করলে 72। একই রকমভাবে 40কে ভাঙলে আমরা পাবো 2 × 2 × 2 × 5। তাহলে এখানে পাচ্ছি দেখো যে বর্গমূল করার সময় রুটের ভিতরে দুটো সংখ্যার গুণফলের পরিবর্তে একটা নিতে পারবো, এখানেও দুটোর পরিবর্তে একটা, কিন্তু এটা সিঙ্গেল আছে, এর জোড়া নেই, তাহলে এটা রুটের মধ্যেই থাকবে। তাহলে 3 × 2 × √2 থাকলো, মাইনাস একই রকমভাবে 2টা বাইরে আসলো, 10টা তোমার ভিতরে থেকে গেল। তাহলে 6√2 - 2√10, এখান থেকে পেলাম। √32-এর মধ্যে এই টার্মটা পাবো কিনা সেটা দেখো, পাবো না অলরেডি, কারণ এটা তোমার দেখো বিয়োগ আকারে আছে, কিন্তু এটাকে বিয়োগ আকারে করা যাবে কি, যাবে না। তাহলে সিম্পলি বা ভেঙে দেখে নেবে, যে আমরা ভাঙতে গেলে পাবো কি বলো তো 4√2 পাবো। তাহলে এই টার্মটা মিল খাচ্ছে না, তাহলে এটা ভুল বলেছে ওরা, তাহলে এটা অ্যান্সার হবে কি বলো তো, মিথ্যা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে বার্ষিক 8% হারের সরল সুদে কোনো আসল 12 বছরে দ্বিগুণ হবে। বলছে যে বার্ষিক 8% হারের সরল সুদে আসলটা 12.1/2 বছরে দ্বিগুণ হয়। মানে আমাকে বের করতে বলেছে যে এটা বছরটা ঠিকঠাক দেওয়া আছে কিনা, কত বছরে। আমাদের কিন্তু একটা কোশ্চিন আছে, এবং ইম্পর্টেন্ট কোশ্চিন 2 মার্কের জন্য, যে বার্ষিক এতটি % হারের সরল সুদে কোনো আসল কত বছরে দ্বিগুণ হবে। ভালো একটা কোশ্চিন কিন্তু, ঠিক আছে। তো এখানে কতর জায়গায় দেওয়া আছে 12.1/2। তো আমাকে এটাকে উজ্জ্ব যদি রেখে দিই, বাদ দিয়ে দিই, তাহলে এটার জায়গায় বের করবো। যদি এটার জায়গায় বের করতে জায়গায় যদি আমরা 12.1/2 পেয়ে যাই, তার মানে কি এটা সত্য, ঠিক বলেছে। তো এখানে কি দেওয়া আছে, আসল এখানে দেখো, যদি কোনো বার্ষিক সরল সুদে কোনো আসল যদি কোনো বছরে দ্বিগুণ বলে, তাহলে সেক্ষেত্রে আসল এবং সুদের পরিমাণটা কী হবে, সেম হবে। তো আসল এবং সুদ ধরলাম যে x টাকা, যদি আসল x টাকা ধরি, তাহলে সুদও কী হবে, x টাকায় হবে। সুদের হার দেওয়া আছে কত 8%, তাহলে সময় কত পাবো,
তাহলে সময় কত পাবো? সময় হবে আই ইন্টু 100/PR ফর্মুলা। মান বসাচ্ছি, আয়ের মান কত? এক্স ইন্টু 100, পি মানে কত? এক্স ইন্টু আর মানে 100, আর মানে 8। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, আর তোমার 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25 100। তাহলে কত পেলাম? 25/2। তাহলে 25/2কে যদি মিশ্র ভগ্নাংশে করতে যাই, মিশ্র ভগ্নাংশ করার রুলসটা হচ্ছে কি, নিচের সংখ্যাটাকে উপরের সংখ্যাটাকে দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত হবে? 2 1 2, 5 নামবে, 2 দিয়ে 4 বিয়োগ করলে কত? 1 নামবে। তাহলে এই যে ভাগফলটা পেলাম সেটার জায়গায় দাগটা আনবো, আর নিচে যে ভাগশেষ সেটা উপরে, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে। তার মানে কী পেলাম? 12/1/2। তার মানে কি এখানে সঠিক বলেছে। তাহলে এই যে কত বলেছিল যে 12/1/2 বছরের দ্বিগুণ হবে, তার মানে এর আনসারটা কী হয়ে যাবে? সত্য হবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? সত্য। তাহলে এটা ঠিক বলেছে। নেক্সট কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন। দেখো 3 নম্বর কোশ্চিনে কী বলেছে, যে চিত্র দেওয়া আছে, সে চিত্রে কোণ সিবিডি সমান 70°। এই যে কোণটা সিবিডি, এই যে বাইরে যে কোণটা দেওয়া আছে, এই কোণটা, এই কোণটার মানটা 70° হবে, এটা বলেছে ওরা। এবং আমাদের চেক করতে হবে যে 70° হচ্ছে কি হচ্ছে না। কিভাবে চেক করব? দেখো, প্রথমে হচ্ছে এই যে চিত্র, হ্যাঁ এটা তো বৃত্ত চতুর্ভুজ। দেখো যে আমরা পুরো পুরো কোণটা কত, পুরো কোণটা এখানে তোমার দেওয়া আছে, এইটুকুটা দেওয়া আছে 110°, কিন্তু আমরা পুরো প্রবৃদ্ধ কোণটা কত জানি? 360°। তাহলে প্রবৃদ্ধ কোণ এটা একটা কি? এটা একটা প্রবৃদ্ধ কোণ। তাহলে কোণ এ ও সি সমান কত পাবো? 360 থেকে 110 বাদ দিতে হবে, তাহলে এইটুকুর মানটা আমরা পাবো। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান সমান কত পেয়ে গেলাম? 360 মাইনাস 110 সমান সমান 250°। এটা পেয়ে গেলাম, আমরা এই কোণের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো যে কোণ এবিসি, আমরা কি জানি যে বৃত্তস্থ কোণ পরিদুস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে। কেন্দ্রস্থ কোণ পরিদুস্থ কোণের দ্বিগুণ, অথবা প্রদিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা দেখো যে কোণ এবিসি, কোণ এবিসিটা কি? এটা একটা বৃত্তস্থ কোণ, আর এটা তোমার কি? কেন্দ্রস্থ কোণ। এওসিটা কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা কি বললাম? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কোণ এবিসি কি পাবো? তাহলে কেন্দ্রস্থ কোণ পাবো, এই যে বৃত্ত কেন্দ্র কোণ ছিল সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কোণ এবিসি, অর্থাৎ বৃত্তস্থ কোণ পেয়ে যাব। তাহলে এখানে দেখো যে এবিসি মানে এইটুকুটা পেলাম। এবার পুরো কোণটা কত? যদি এখানে যদি করি, তাহলে এটার মানটা পেলাম কত? এইটুকুর কোণটা পেলাম কত? 125। আর পুরো কোণটা কি জানি? 180°। তাহলে এইটুকুর কোণটা বের করতে বলেছে, তাহলে এইটুকু বের করতে গেলে 180 থেকে এই টার্মটা বাদ দিলে পেয়ে যাব। তাহলে অতএব কোণ সিবিডি সমান সমান 180 মাইনাস 125 সমান সমান কত হচ্ছে? 55°। তার মানে এরা মিথ্যা বলছে, যে এই কোণের মান আমরা কত পেলাম? 55° পেলাম, কিন্তু ওরা বলেছে কত? 70। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো? মিথ্যা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে সাইন থিটার মান 1 অপেক্ষা বড়। দেখে এটা কোশ্চেনটা মুখস্থ রেখে দিবে, সাইন থিটার মান 1-এর অপেক্ষা কোনো সময় বড় হয় না। তার মানে মিথ্যা বলছে। যেমন যদি বলতে চাই, বুঝাতে চাই, দেখো সাইন থিটার মানে দেখবে 0 থেকে বড় বা সমান, এবং 1 থেকে ছোট বা সমান, ঠিক না? তো দেখো এখানে আমরা সাইন থিটার মানেই জানি যে 1 থেকে ছোট বা সমান হতে পারে, কিন্তু বড় হতে পারে না। 0 থেকে বড়, তাহলে কি এটা তাহলে ঠিক বলছি কি না? তাহলে এটা মিথ্যা হবে। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45° হলে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হবে। বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ যদি 45° হয়, তাহলে তাদের সেই শঙ্কুটার উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধটা সমান হবে, ওরা বলেছে। এবার আমরা দেখছি সমান হচ্ছে কিনা। তো এটা মুখে মুখে হয়ে যায় কীরকম? ধরো একটা শঙ্কু আঁকলাম, তো এই যে শঙ্কুটা আঁকলাম, ঠিক আছে, এই যে শঙ্কুর অর্ধ শীর্ষকোণ, এটা শঙ্কুর শীর্ষকোণ কি? এটা তো অর্ধ শীর্ষকোণ মানে কি? ধরলাম এটা, ধরো যে 45° বলে দিয়েছে, এটা কত? 45°। এই যে এইটুকুটা হচ্ছে 45°। তাহলে 45°, এটা যদি 45° হয়, আর এটা কত? 90°। এটা কত? 90° সমকোণ। তাহলে এটা যদি 90° হয়, এটা 45° হয়, তাহলে আরেকটা কোণ যেটা আসবে কত হবে? 45° হবে, কারণ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180°। তো 180°-র মধ্যে তোমার এখানে 45, এখানে 90, তাহলে বাকিটা কত হবে? 45 হবে। তাহলে এবার আমরা একটা কি জানি, যে কোণটার মান তোমার
দেখো এটা কোণের মান কত 45 ডিগ্রি, তাহলে এই কোণের যে বিপরীত কোণটা, এখানেও কোণ 45, এখানেও কোণ 45, তার মানে এর যে বিপরীত বাহুটা পরস্পর কী হবে, সমান হবে। ধরো আমরা কি জানি যে এটা যদি এটা তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে দেখো এই বাহুটা সমান হবে, কারণ এই কোণটা সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু কি এটা, আর এই কোণের বিপরীত বাহু কি এটা, কারণ এই দুটো কোণ সমান। তো যে দুটো কোণের মান সমান তার বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। তাহলে দেখো যে এই যে এটাও সমান আর এটাও সমান হচ্ছে, ঠিক আছে, এটাও সমান হচ্ছে। তার মানে কি শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ কি সমান, তার মানে কি এটা ঠিক বলেছে। আশা করছি বুঝতে পারলাম। তাহলে এছাড়া অ্যান্সার হয়ে যাবে কি বলতো, অ্যান্সার হয়ে যাবে 70। নেক্সট এবং এই স্কুলের লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন এর পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো তোমরা এর নেক্সট যে তোমার এবিটিএ টেস্ট পেপার এবং যে পর্ষদ অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপারটা তোমাদের দেবে, সেই টেস্ট পেপারের কোশ্চেনগুলো নিয়েও কিন্তু আমি পুরোপুরি সলভ করবো, ঠিক আছে। তো তার জন্য তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিতে, ঠিক আছে। তাহলে আমি যদি ভিডিও দিই এবিটিএ টেস্ট পেপার যখন বেরোবে তখন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আজকের ভিডিও লাস্ট যে কোশ্চেন সেটা বলেছে যে একটা তোমার তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোর সংখ্যাগুলোর মধ্যমা দেওয়া আছে 6 হলে এক্স এর মান 4। বলছে এর মধ্যমা যদি 6 হয় তাহলে এক্স এর মান হবে 4 হবে, ঠিক আছে। তাহলে আমাকে দেখবো মধ্যমা তোমার 6 বেরোচ্ছে কিনা। তো এক্স এর মান ধরো যে আমার এইটা এক্সের জায়গায় যদি আমরা 4 বসাই, এক্সের জায়গায় এই যে এক্সের জায়গায় এখানে এক্সের মান 4 বলা আছে, যদি এক্সের জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে সেটা কীরকম পাবো, যদি ঊর্ধ্বক্রমে সাজাই, ছোটো থেকে সাজাই, যে 3 4 4 5 8 9 11, এই সংখ্যাটা এক্সের জায়গায় 4 বসালাম এবং তা সে 4 বসানোর পরে এই জায়গাটায় 4 বসানোর পরে ঊর্ধ্বক্রমে সাজালাম এবং ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখলাম যে আমার এখানে এন মানে কটা তথ্য আছে, 7টা আছে। যদি বিজোড় হয়, 7টা কি বিজোড়, যদি বিজোড় হয় তখন আমাদের এক মধ্যমা নির্ণয় করার একটা ফর্মুলা আছে। কীরকম, যদি বিজোড় হয় তখন মধ্যমা হবে n+1/2 তম মান, এই ঊর্ধ্বক্রমে সাজানোর পরে কিন্তু, ঠিক আছে, যে n+1/2 তম মান, তাহলে n+1 মানে কি 7+1 মানে কি 8, 8/2 তম মান মানে কি 4 তম মান, তাহলে 4 তম মান এরকম 4 তম, তাহলে এই যে ঊর্ধ্বক্রমে সাজালাম সেই ঊর্ধ্বক্রমে সাজানোর পরে 4 মানে 4 নম্বর মানটা কোনটা, 1 2 3 4 কত 5, তাহলে এর যে মধ্যমা হবে কত 5 হবে, কিন্তু আমার বইয়ে কত দেওয়া, কোশ্চেনে কত দেওয়া আছে 6 দেওয়া আছে, তাহলে এটাও মিথ্যা হবে, এর অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ক্লাসটা ভালো লেগেছে। শেষে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।